মাথাপিছু আয় বেড়েছে, কিন্তু সেই আয়ের সিংহভাগ ছিল মুষ্টিমেয় কিছু সুবিধাভোগীর হাতে। লুটপাটের মাধ্যমে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। শুধু বাজেট ঘাটতি যে বেড়েছে তাই নয়, এ বৃদ্ধির মানও প্রশ্নবিদ্ধ। প্রকল্প ছিল অতিমূল্যায়িত এবং এগুলির সম্ভাব্যতা যাচাই ও বেশিরভাগ ক্ষেত্রে সঠিকভাবে করা হয়নি। বিগত সরকারের আমলে বাস্তবায়িত মেগা প্রকল্পগুলো এই ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য। ফলশ্রুতিতে জনগণ সেই বিনিয়োগের প্রত্যাশিত সুফল ভোগ করতে পারেনি। লুটপাটের মাধ্যমে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ঋণ ব্যবস্থাপনা, সরকারি ঋণের ক্ষেত্রে একটি অস্বাস্থ্যকর পরিবর্তন পরিলক্ষিত হয়। আভ্যন্তরীণ ঋণের উপর অতিরিক্ত নির্ভরতা এবং তুলনামূলক উচ্চ সুদের ব্যয় সরকারের বাজেট ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করে। একই সঙ্গে ঋণ পরিশোধের দায়ও বৃদ্ধি পায়। 2005-06 সালে মোট সরকারি ঋণ ছিল জিডিপির 37.8%, যার মধ্যে অভ্যন্তরীণ ঋণ ও বৈদেশিক ঋণের পরিমাণ ছিল যথাক্রমে 14.5% ও 23.3%। এছাড়া সুদ পরিশোধ ছিল মাত্র 85 বিলিয়ন টাকা। অন্যদিকে 2023-24 সালে মোট ঋণ জিডিপির অনুপাত প্রায় একই থাকলেও আভ্যন্তরীণ ঋণ ও বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে 21.5 ও 17.1%। বৈদেশিক ঋণের পরিমাণ জিডিপির শতাংশে কমলেও এই ঋণের একটা অংশ নন কনসেশনাল এবং অনেক ক্ষেত্রে মার্কেট রেট ব্লেন্ডেড হওয়ায় দেশের ডেট সাস্টেইনেবিলিটির উপর চাপ সৃষ্টি করেছে, যেটা আমরা সবাই লক্ষ্য করছি। এখন ঋণ পরিশোধ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানে স্পিকার, সরকারের সুদ ব্যয়ের চিত্র সবচেয়ে উদ্বেগজনক। 2005-06 সালে সুদ পরিশোধ ছিল মাত্র 85 বিলিয়ন টাকা। 2023-24 সালে সেটা বেড়ে হয়েছে 1147 বিলিয়ন টাকা, অর্থাৎ 13 গুণেরও বেশি। মানে স্পিকার, এছাড়াও অভ্যন্তরীণ ঋণের উপর অধিক নির্ভরতার কারণে বেসরকারি খাতের উদ্যোক্তা, বিশেষ করে এসএমই খাতের জন্য ঋণ প্রাপ্তি কঠিন হয়েছে, যাকে অর্থনীতির ভাষায় বলে ক্রাউডিং আউট বলা হয়ে থাকে। মানে স্পিকার, আমদানি রপ্তানি, প্রবাস আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2005-06 সালে রপ্তানি ও আমদানির পরিমাণ ছিল যথাক্রমে 10.5 বিলিয়ন ও 13.3 বিলিয়ন মার্কিন ডলার। এই অর্থ বছরে রপ্তানি ও আমদানির প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 21.6 ও 12.2%। এছাড়া রেমিটেন্স ও রিজার্ভের পরিমাণ ছিল যথাক্রমে 4.8 বিলিয়ন ও 3.5 বিলিয়ন মার্কিন ডলার। 23-24 সালে রপ্তানি আমদানি বেড়ে যথাক্রমে 40.8 ও 63.2 বিলিয়ন মার্কিন ডলার হলেও এই দুটি সূচকের প্রবৃদ্ধি ছিল নেতিবাচক। এছাড়া আমদানি রপ্তানির মধ্যে বড় ব্যবধানের কারণে রিজার্ভের উপর চাপ সৃষ্টি হয়েছে। এ সময় রেমিটেন্স বেড়ে 23.9 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ালেও অর্থনৈতিক দুর্বৃত্তায়নের কারণে, হুন্ডি প্রবাহ এবং অর্থ পাচারের কারণে রিজার্ভের পরিমাণ কমে 20 বিলিয়নে নেমে আসে। অন্তর্বর্তী সরকারের সময় রপ্তানি কিছুটা বাড়লেও আমদানি প্রবৃদ্ধি কমে এসেছে। রেমিটেন্স বা প্রবাস আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা সবাই জানি যে বিগত স্বৈরাচার সরকারের সময় যে রেমিটেন্সগুলো বন্ধ করে রেখেছিল প্রবাসী আমাদের যারা কাজ করে, সেটা ইন্টেরিয়াম সরকারের সময় সেটা বেড়েছে। এবং যেটা অ্যাকচুয়ালি আমি যেটাকে মনে করি এটা হচ্ছে সেভিং গ্রেস ফর দ্য ইকোনমি। ওটা যদি না বাড়ত, এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় অর্থনীতি ম্যানেজ করা খুবই কঠিন হতো, কারণ সবগুলি সূচক, মাননীয় স্পিকার, আমরা যখন
দায়িত্ব নিয়েছি ইন্টারিম গভর্নমেন্টের হাত থেকে, তখন সবগুলো অর্থনৈতিক সূচক নিম্নগামী। মাননীয় স্পিকার, সর্বোপরি মাননীয় স্পিকার, অর্থনীতির বিভিন্ন সূচকে পরিমাণগত অগ্রগতি থাকা সত্ত্বেও গুণগত দিক থেকে ভারসাম্যহীনতা, নীতি সমন্বয়ের ঘাটতি, কাঠামোগত দুর্বলতার কারণে অর্থনীতি একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় উপনীত হয়েছিল, যা থেকে উত্তরণ আজকের সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সামাজিক সূচক সমূহ ও প্রাতিষ্ঠানিক কাঠামো। মাননীয় স্পিকার, আমি এখন বিগত 16 বছরে আর্থসামাজিক সূচক সমূহ ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাথাপিছু আয়, মাথাপিছু জাতীয় আয়ের দিকে তাকালে সংখ্যাটা প্রথমে চমকপ্রদ মনে হতে পারে। মাথাপিছু আয়ের সংখ্যা নিয়েও বড় বিতর্ক আছে। মাথাপিছু আয় বেড়েছে, কিন্তু সেই আয়ের সিংহভাগ ছিল মুষ্টিমেয় কিছু সুবিধাভোগীর হাতে, যেটা পৃষ্ঠপোষকতার যে রাজনীতি আমরা দেখেছি বিগত দিনে। অর্থনৈতিক বৈষম্য, সম্পদের অসম বন্টন ব্যবস্থা, সুশাসনের অভাব, দুর্নীতির কারণে বৈষম্য বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ও ব্যয় জরিপ, হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে এর তথ্য অনুযায়ী আয় ভিত্তিক জিনি কোএফিসিয়েন্ট 2005 সালে ছিল 0.4467। 2005-এর পর থেকে এই সূচকের ধারাবাহিক অবনতি হয়ে সর্বশেষ 2022 সালে এসে পৌঁছায় 0.499 পয়েন্টে।